গ্রামের নাম কুমড়োডাঙ্গা। এই গ্রামটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পশ্চিম প্রান্তে এক নিরিবিলি এলাকায় অবস্থিত। গ্রামের চতুর্দিক জুড়ে ছোট ছোট টিলা, লালচে মাটি আর শাল ও পলাশের জঙ্গল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শহরের ব্যস্ততা আর কোলাহল এখনও এখানে এসে পড়েনি। বিস্তীর্ণ সবুজ মাঠগুলোর মধ্যে দিয়ে আঁকা বাঁকা কাঁচা রাস্তা চলে গেছে দূর দিগন্তে। কুমড়োডাঙ্গার ঘরবাড়ি খুব বড় নয়, বেশিরভাগই কাঁচা। এখানে বড় কোনো বাজারও নেই। সপ্তাহান্তে একদিন করে হাট বসে। এই গ্রামের মানুষজনের জীবনও এখানকার প্রকৃতির মতোই শান্ত ও ধীর। রাতে কুমড়োডাঙ্গা আরও নিস্তব্ধ হয়ে ওঠে। তখন ঝিঁঝি পোকার ডাক আর দূরে শেয়ালের ডাকের শব্দ ছাড়া তেমন কিছুই শোনা যায় না। গ্রামের ঠিক মাঝখানে রয়েছে একটা বড় পুকুর। এই পুকুর ঘাটে দাঁড়িয়ে আছে একটি বহু পুরনো শিমুল গাছ। এজন্যই পুকুরের নাম হয়েছে শিমুল পুকুর। পুকুর ঘাটের সামনেই রয়েছে টিনের ছোট্ট ছাউনি দেওয়া একটা দোকান, ভোলারামের চায়ের দোকান। ভোলাদার হাতের তৈরির চা আর তেলে ভাজার স্বাদই আলাদা। এই স্বাদের টানেই গ্রামের মানুষ রোজই প্রায় এক দুবার করে এই দোকানে আসে। প্রতিদিন শহর থেকে কাজ সেরে ফেরার পথে আমিও একবার করে এখানে আসি। বেঞ্চে বসে চা খাই, মাঝে মাঝে তেলে ভাজা খাই, তারপর আবার বাড়ির পথে রওনা। আজও আপিস থেকে বাড়ি ফেরার সময় সেই দোকানে এলাম। এই শীতের সন্ধ্যায় চায়ের দোকানটা অস্বাভাবিক রকমের ফাঁকা। মনে হয় যেন গোটা গ্রামটা একসঙ্গে এই তীব্র শীতের রাতে নিজেকে গুটিয়ে নিয়েছে লেপের তলায়। খদ্দের আজ তেমন না থাকলেও ভোলারাম কিন্তু রোজকার নিয়ম ভাঙেনি। সন্ধ্যা নামতেই সে আবারও দোকান খুলেছে। দোকানের সামনে খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়েছে। শীতের কামড় থেকে রেহাই পাওয়ার জন্য দু একজন মাত্র খদ্দের দোকানে এসেওছে বটে। আমি সামনের একটা বেঞ্চে বসতে বসতে বললাম, ভোলাদা, এক কাপ চা দাও তো চটপট। ভোলাদা হাসি মুখে চা তৈরি করতে শুরু করলো। দেখতে দেখতে দোকান আরও ফাঁকা হয়ে গেল। আজ সকাল থেকেই ঠান্ডাটা বেশ চড়াভাবে পড়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তীক্ষ্ণ শীতল হাওয়া উহু করে বয়ে চলেছে। চারপাশে নেমে এসেছে পিন পতন নিস্তব্ধতা। কাঁচা রাস্তার ধারে ধারে গাছগুলো যেন অবসাদেই দাঁড়িয়ে আছে। শুকনো পাতার ফাঁক গলে সাঁই সাঁই করে হিমেল হাওয়া বয়ে চলেছে। ভোলা রে, ও ভোলা, এক কাপ চা দে। বেজায় শীত লাগছে রে, চা না খেলে শরীর গরম হবে না। বলতে বলতেই আমার পাশে এসে বসলেন কেষ্ট দাদু। পুরো নাম কেষ্ট মুখুজ্জে। এ গ্রামের সবচেয়ে হাসি খুশি মানুষগুলোর মধ্যে একজন। উচ্চতায় রীতিমতো বেঁটে, আর এতটাই রোগা যে মনে হয় চিমটি কাটলেও শরীর থেকে এক ফোঁটা মাংস উঠবে না। গায়ের রং কালচে, মাথায় চুল প্রায় নেই বললেই চলে। চোখ দুটো যেন গভীর কালো গর্তের মতো। পরনে পরিষ্কার পাট করা ধুতি আর পাঞ্জাবি। একটা কালো শাল শরীরের সঙ্গে শক্ত করে পেঁচিয়ে রেখে ঠান্ডার হাত থেকে নিজেকে আগলে রেখেছেন। গ্রামের প্রবীণদের মুখে শোনা যায়, পড়াশোনার ব্যাপারে কেষ্টদাদুর ভাগ্য কোনোদিনই সহায় ছিল না। তার বাবা অনেক চেষ্টা করেছিলেন ছেলেকে লেখাপড়া করাতে, কিন্তু কেষ্টদাদুর মন কখনোই বই খাতার মধ্যে আটকে থাকেনি। বছরের পর বছর ম্যাট্রিক দিতে গিয়ে ডিগবাজি খেয়ে একবারও সফল হতে পারেননি। শেষমেশ পড়াশোনা ছেড়ে বই খাতা বিসর্জন দিয়ে এক্কেবারে ছুটে বাবার ব্যবসার দিকেই মন দিলেন তিনি। তার বাবার কলকাতার বড় বাজারে একটা দোকান ছিল।
ধীরে ধীরে সেই ব্যবসার হাল ধরেন কেষ্টদাদু। সময়ের সঙ্গে সঙ্গে দোকান এমনভাবে রমরমা হয়ে ওঠে যে সেখান থেকেই তিনি কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন করেন। আমাদের এই কেষ্টদাদু মানুষ হিসাবে ভীষণ নির্ঝঞ্ঝাট। ঝামেলা, বিবাদ কিংবা অহেতুক তর্ক থেকে তিনি সব সময় বিরত থাকতে ভালোবাসেন। কিন্তু একটা জিনিস তিনি অসম্ভব ভালোবাসেন, সেটা হলো ভূতের গল্প বলতে। পড়াশোনায় দুর্বল হলেও ভূতের গল্প পড়ার নেশা ছিল তার প্রবল। কত বই যে পড়েছেন তার কোনো ইয়ত্তা নেই। সেই সব গল্প নিজের মতো করে সাজিয়ে মিশিয়ে গুছিয়ে জল দিয়ে রং দিয়ে তিনি গ্রামের লোকজনকে শোনাতেন। অনেক সময় ক্লাবে, চায়ের দোকানে কিংবা ওই বটতলার আড্ডায় লোকজন জোর করেই তাকে ধরে নিয়ে যেত, ভূতের গল্পর আসর বসত। ছোটবেলা থেকেই তার ভ্রমণের নেশাও ছিল প্রবল। নানা জায়গায় ঘুরে বেরিয়ে তিনি নাকি অনেকের কাছে অনেক রকম ভূতের গল্প শুনেছেন, নিজেও নাকি হরেক রকমের ভূত দেখেছেন। এইসব অভিজ্ঞতাই গল্প হয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে তার মুখ দিয়ে। এই সহজ প্রাণখোলা স্বভাব আর মানুষের সঙ্গে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতার জন্যই গ্রামের সবাই কেষ্টদাদুকে শুধু সম্মান করে না, মন থেকে ভালোবাসে। আমি কেষ্টদাদুর দিকে তাকিয়ে বেশ অবাক হয়েই বললাম, এ কি দাদু, এই হাড় কাঁপানো শীতে তুমি বাইরে বেরিয়েছো? এসো এসো, এই আগুনের কাছে ঘেঁষে বসো। কেষ্টদাদু হাসতে হাসতে এগিয়ে এলেন। তারপর গলা খাঁকারি দিয়ে হালকা হেসে বললেন, ওরে পলটা, তোর তো আর দেখাই পাওয়া যায় না। শুনেছি তুই নাকি শহরে চাকরি পেয়েছিস। আমি একটু চটে গিয়ে বললাম, এই কেষ্টদাদু, খবরদার আমাকে পটলা বলবে না, আমার নাম প্রশান্ত বিশ্বাস। কেষ্টদাদু হেসে বললেন, আরে ওই একই হলো। কেষ্টদাদু হঠাৎ অকারণে খিলখিল করে হেসে উঠলেন। তার এই খ্যাঁক হাসির শব্দটা একেবারেই ভালো লাগলো না আমার। ইতিমধ্যে ভোলারামের চা তৈরি হয়ে গিয়েছে। সে আমাদের দিকে দুভার চা বাড়িয়ে ধরল। কেষ্টদাদু চায়ের ভার নিয়ে লম্বা একখানা চুমুক দিয়ে তৃপ্তির সঙ্গে বললেন, আহ, কি অসাধারণ চা! শরীরটা গরম হয়ে গেল একেবারে। আমি বললাম, কেষ্টদাদু, তুমি তো বললে না যে এই শীতের রাতে তুমি বাড়ির আরাম ছেড়ে বেরিয়েছো কেন? তোমার এই হাত জিরজিরে চেহারায় তো বেশি ঠান্ডা লাগার কথা। তা একটু লাগে, কিন্তু আজ যে আমার বাড়িতে বিপদ ঢুকেছে, তাই তো পালিয়ে এলাম এখানে। কি বলছো? তোমার বাড়িতে কি চোর ডাকাত এসছে নাকি? চোর ডাকাতের থেকেও বড় বিপদ। আরে আমার বউ, মানে তো দিদা কয়েকদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিল কি না, এই আজ ফিরে এসেছে। তাই তো আমি আর টিকতে পারলাম না। কেষ্টদাদু আবারও সেই বিকটভাবে হেসে উঠলেন। আমিও হেসে বললাম, দিদাকে তুমি খুব ভয় পাও, তাই না? আলবাত, ভূতের থেকেও বেশি ভয় পাই। আমি অবাক হয়ে বললাম, তুমি ভূতে ভয় পাও নাকি? কিন্তু তুমি তো এত সুন্দর ভূতের গল্প বলো, তাহলে ভূতে ভয় পাও কেমন করে? কেষ্টদাদু হেসে বললেন, ও মা, ভূতে ভয় পাই বলেই তো ভূতের গল্প ভালোভাবে বলতে পারি রে। আমি কিন্তু কোনোদিনই এর আগে একা একা বসে কেষ্টদাদুর থেকে কখনো গল্প শুনিনি। আজ একটা সুযোগ যখন হয়েছে, সেই সুযোগ কি আর হাতছাড়া করা সম্ভব? আমি জিজ্ঞেস করলাম, তুমি কোনোদিন ভূত দেখেছো দাদু? দেখেছি বই কি, ভূতের অভিজ্ঞতা আমার কি কম হয়েছে নাকি? আমার রাশ যে খুব হালকা, যেতে আসতে ভূত দেখতে পাই। আমি উত্তেজিত হয়ে বললাম, তাই? কেমন দেখতে হয় গো ভূতেদের? যেমন ওই ছবিতে দেখায় তেমন বিভৎস? হেসে উঠলেন কেষ্টদাদু। ভালো বলেছিস পলটা। সাধে কি তোকে পলটা বলি? ওরে, ভূত মানে কি খালি বিভৎস হয় নাকি? অনেক ভূত তো এমন হয় যাকে ভূত বলে চেনাই যায় না, দিব্য মানুষের মতো দেখতে।
তোর সঙ্গে গপ্প করবে, কথা বলবে, কিন্তু পরে জানা যাবে যে সে মানুষ নয়, আস্ত একটা ভূত। আরে আমার সঙ্গেই তো একটা কাণ্ড হয়েছিল। তাই নাকি? বিস্ময়ে বললাম আমি। কেষ্টদাদু বললেন, তবে আর বলছি কি, শুনবি নাকি সেই অভিজ্ঞতার কথা? আমি আঁটো সাঁটো হয়ে বসে পড়লাম। কেষ্টদাদু আমার ইশারা বুঝতে পেরেই হেসে গল্প শুরু করলেন। অনেক দিন আগের কথা, তখন আমার বিয়ে হয়েছে সবে। বিয়ের পরপরই চোখে পড়ল আমার স্ত্রী বিমলা ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। প্রথমে ভাবলুম নতুন বাড়িতে এসে মানিয়ে নিতেই হয়তো একটু সময় লাগছে, কিন্তু দু একদিন পর ওর সঙ্গে কথা বলতেই আসল কারণটা বুঝতে পারলুম। বিমলার মাংস খাওয়ার ভীষণ ছক। প্রতিদিন পাতে মাংস না থাকলে সে নাকি খাবার মুখেই তুলতে পারে না। আজকের দিনের মতো তখন তো অলিতে গলিতে মাংসর দোকান ছিল না। সেই দূর স্টেশনের কাছে মাত্র একটা দোকানেই মাংস পাওয়া যেত। তাই ঠিক করলাম শহর থেকে কাজ সেরে ফেরার সময় রোজ মাংস কিনে নিয়ে বাড়ি ফিরব। স্ত্রীর জন্য এতটুকু তো আমি করতেই পারি। সেই সময় স্টেশন থেকে গ্রামে ফেরার মতো ঠিকঠাক কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না বললেই চলে। রিক্সা বা ভ্যানের তো প্রশ্নই ওঠে না। হয় পায়ে হেঁটেই যাতায়াত করতে হতো, নয়তো গরুর গাড়িতে চড়ে মোটা অঙ্কের ভাড়া গুনতে হতো। আমি চিরকালই একটু হিসেবি মানুষ, অকারণে রোজ রোজ গরুর গাড়িতে চড়ে টাকা খরচ করার ইচ্ছে আমার ছিল না। তাই মাংস কিনে প্রায় দিনই হেঁটে হেঁটেই আমি বাড়ি ফিরতুম। সেদিন বাজারে ঢুকে যখন মাংস কিনছি, হঠাৎ মনে হলো কেউ যেন নিঃশব্দে আমার পিছনে ঘুর ঘুর করছে। তাকিয়ে দেখলুম একটা কম বয়সী ছেলে, ভিখিরির মতো দেখতে, পোশাক আশাক নোংরা, মুখে চোখে চরম ক্লান্তির ছাপ, চুল উসখুসে। এমন কনকনে শীতেও তার গায়ে কোনো গরম জামা নেই। মুহূর্তে আমার মনে হলো ছেলেটা হয়তো চোর, না হলে এভাবে কেন আমার পিছনে পিছনে ঘুরবে। আমি ছেলেটিকে একটু গম্ভীর গলায় জিজ্ঞাসা করলুম, কিরে কিছু বলবি? ছেলেটা ভয়ে কুঁকড়ে গিয়ে আমার দিকে তাকালো, তারপর দুপাশে মাথা নেড়ে না বলল। আমি নিজের মতো মাংস কিনে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লুম। এই ফেরার পথটার কথা আলাদা করে বলা দরকার। পথের মাঝখানেই পড়তো একটা শ্মশান ঘাট। এখন সেই শ্মশানের চেহারা অনেকটাই বদলে গেছে, কিন্তু তখন ওই রাস্তা ছিল এক্কেরে থমথমে। সন্ধ্যা নামলেই গা ছমছম করা একটা নীরবতা নেমে আসতো সেখানে। ভয়ের কারণে অনেকেই সন্ধ্যার পর ওই পথ এড়িয়ে চলত, কিন্তু আমি যেতাম, কারণ ওই পথ ধরলে বাড়িতে অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারত। সেদিন শীতটা ছিল অস্বাভাবিক রকমের বেশি। স্টেশন চত্বর প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। আশেপাশে লোকজনের চিহ্ন তেমন ছিল না। বাজারেও অর্ধেক দোকান বন্ধ ছিল। তার উপর আমি শ্মশানের দিকেই সেই নির্জন পথটাই ধরলুম। ওখানকার নীরবতা যেন আরো গভীর।
চারপাশে লম্বা লম্বা গাছগুলোকে কালো ছায়ার মতো মনে হলো। সেদিন অজান্তেই একটু ভয় ভয় করছিল আমার। কেন ঠিক জানি না। নিজেকে সাহস জোগাতে আমি গুনগুন করে হাঁটছিলুম। ঝিঝি পোকার একটানা ডাকের মধ্যে শুধু শোনা যাচ্ছিল আমার পায়ের শব্দ। হঠাৎ সেই শব্দটা কেমন যেন বদলে গেল। আমি চমকে থেমে গেলাম, কিন্তু পদশব্দ থামল না। বুঝতে পারলাম কেউ একজন আমার পিছনে পিছনে আসছে। তাড়াতাড়ি ব্যাগ থেকে টর্চ বের করে জ্বালালুম। আলো ফেলতেই দেখলুম সেই বাজারে দেখা ভিখিরি ছেলেটাই আমার পিছু নিয়েছে। বুকের ভেতরটা কেঁপে উঠল। কি উদ্দেশ্যে সে আমাকে অনুসরণ করছে কিছুই বুঝতে পারছিলাম না। তবে মনের ভয়টা চেপে রেখে জোর করে বললাম, ওই কি চাস তুই? আমার পিছু নিয়েছিস কেন? ছেলেটা থমকে দাঁড়িয়ে বলল, না না, আমি আপনার পিছু নিইনি। আসলে আমি কাছেই থাকি, এই পথ দিয়েই আমাকে যেতে হয়। তাই নাকি? বাজারেও তো দেখলাম তুই আমার পিছু পিছু ঘুরছিলি। বাজারে ঘুরছিলাম ঠিকই, কিন্তু এখন সত্যি আপনার পিছু নিইনি। তাহলে বাজারে ঘুরছিলি কেন সেটাই বল। আমি ধমকে উঠলাম। ছেলেটা একটু ইতস্তত করে নিচু গলায় বলল, আসলে আপনাকে রোজ দেখি ওই দোকান থেকে মাংস কিনে নিয়ে যেতে। ভাবছিলাম যদি আপনার কাছ থেকে একটু মাংস চাই, তাহলে আপনি যদি দয়া করে আমাকে একটু মাংস কিনে দেন। আমি বিরক্ত হয়ে বললাম। আমি তোকে কেন মাংস কিনে দেবো? ছেলেটা মাথা নিচু করে বলল, মাংস খেতে আমার খুব ভালো লাগে, কদিন খাইনি। আগে রোজ পাতে মাংস না হলে আমার চলতোই না, আর এখন হ্যাঁ। ছেলেটি এবারে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে দাঁড়িয়ে রইল। ওর অসহায় ভঙ্গিটা দেখে আমার মনের ভেতরটা নরম হয়ে এলো। আমি জিজ্ঞাসা করলাম, তুই কোথায় থাকিস? তোকে তো এই গায়ে আগে কখনো দেখিনি। ছেলেটা শান্ত গলায় বলল, আমার নাম দুলাল। দিন সাতেক আগে আমি এখানে এসেছি। এই গাঁয়েই আমার মামার বাড়ি। বেশ, তাহলে আমার সঙ্গেই চল। এই ফাঁকা রাস্তা দিয়ে একা একা যেতে হবে না, তাছাড়া আমিও গায়ের দিকেই যাচ্ছি। দুলাল আর কোনো কথা না বলে ধীরে ধীরে আমার পাশে এসে হাঁটতে শুরু করলো। খানিকটা এগিয়ে আবার জিজ্ঞাসা করলুম, আচ্ছা দুলাল, তোর মামার বাড়িতে কি তোকে মাংস খেতে দেয় না? সে বললে, না, আমার মামার বাড়িতে তো শুধু নিরামিষ রান্নাই হয়, আর ওসব আমার একদমই খেতে ভালো লাগে না। আমি ওর দিকে আর একবার ভালো করে তাকিয়ে বললুম, সে তো বুঝলুম, কিন্তু তোর এমন অবস্থা কেন? গায়ে কোনো গরম জামা নেই, কাপড় চোপড় নোংরা। কিছু হয়েছে তোর? দুলাল নিস্তেজ গলায় বলল, কয়েকদিন ধরে ঠিক মতো খাবার জোটেনি, জামা কাপড় বদলানোরও সুযোগ হয়নি, স্নানও করা হয়নি, তাই আর কি। আমি চমকে উঠে বললুম, ওমা, সে কি? কয়েকদিন ধরে তুই কিচ্ছু খাসনি? তোকে কেউ খেতে দেয়নি? না, এই জন্যই আপনার পিছনে ঘুরঘুর করছিলাম। এতদিন তো বাজারে কেউ আমাকে দেখতেই পাচ্ছিল না, কিন্তু আজ আপনি আমায় ডেকে যখন প্রশ্ন করলেন, তখন বুঝলাম আপনি আমায় দেখতে পাচ্ছেন। কেন দেখতে পাবো না তোকে? আচ্ছা, কিন্তু তোর মামার বাড়িতে যখন আমিষ খেতে দেয় না, তখন মাংস দিলে তুই খাবি কি করে? রান্নাই বা কোথায় করবি? আচ্ছা, একটা কাজ কর, কাল দুপুরে আমার বাড়ি চলে আয়। আমি সারাদিন বাড়িতেই থাকবো। দুপুরে এসে ভালো করে ভাত মাংস খেয়ে যাস। আমি নয় আজই তোর মামার বাড়িতে গিয়ে বলে আসবো। কিন্তু তোর মামার বাড়িটা কোথায়? এই হরিৎ কি তলার কাছে ভট্টাচ বাড়ি।
ভট্টাচ বাড়ি মানে শিবুবাবুর বাড়ি তো? হ্যাঁ, উনি তো আমার মামা। এই কথায় আমার একটু অবাক লাগলো। ভেবে বললাম, আচ্ছা, শুনেছিলাম এই কদিন আগেই ওদের বাড়িতে কেউ মারা গিয়েছিল। কে মারা গিয়েছিল রে? দুলাল আমার কোনো প্রশ্নের উত্তর দিল না, মাথা নিচু করে হেঁটে চলল। আমি খেয়াল করলুম ও কেবলই আমার হাতে ধরা মাংসের থলিটার দিকে তাকাচ্ছে আর অদ্ভুতভাবে নাক মুখ কুঁচকে যেন গন্ধ শোকার চেষ্টা করছে। ইতিমধ্যে হাঁটতে হাঁটতে আমরা শ্মশানের কাছাকাছি এসে পড়েছিল। তখনই হঠাৎ দুলাল থমকে দাঁড়িয়ে বলল, বলছি বাবু, আপনি কাল আপনার বাড়ি গিয়ে মাংস খেতে বললেন, কিন্তু আমি তো সেখানে যেতে পারবো না। তার চেয়ে ভালো আপনি এখানেই আমায় 2 টুকরো মাংস দিয়ে দিন, আমি সেটা নিয়ে চলে যাব। আমি হেসে বললুম, আরে দূর বোকা, এখান থেকে তুই কোথায় যাবি? এখন গায়ে যাওয়ার তো একটাই রাস্তা আছে। আর কাঁচা মাংস নিয়েই বা তুই কি করবি? সেখানে গিয়ে তো আর রান্না করতে পারবি না। দুলাল এবারে অস্বস্তিকরভাবে হেসে উঠে বলল, আমি তো এখানেই থাকি এখন, আর কাঁচা মাংস রান্না করার কথা বলছেন, ও রান্না টান্না আমার লাগবে না, আমি কাঁচা কাঁচাই খেয়ে নেব। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কাঁচা মাংস খাবে মানে? অজান্তেই গলা শুকিয়ে এলো আমার। চারপাশ থেকে শোঁ শোঁ করে ঠান্ডা হাওয়া বইছে। শীতটা হঠাৎ আরও তীব্র মনে হলো আমার। কোনো মতে বললাম, এই তুই আসলে থাকিস কোথায়? সত্যি করে বলতো। দুলাল হেসে বলল, আগে পাশের গাঁয়েই থাকতাম, কয়েকদিন আগে মামার বাড়ি এসেছিলাম। একদিন মামার বাড়ির ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলাম, অসাবধানে কখন যেন ছাদের একপাশে চলে গিয়েছিলাম, খেয়াল করিনি। হঠাৎই পা হড়কে পড়ে গেলাম। নিচে তখন সারি সারি ইটের ঢিবি রাখা ছিল, সেখানেই মাথা ফেটে গিয়ে আমি তখনই মারা গেলাম। তারপর তো আমায় এই শ্মশানেই এনে পোড়ানো হলো, কিন্তু মরার আগে তো মাংস খাওয়াই হয়নি, সেই খিদেটা আমার এখনো মেটেনি। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে ফ্যাকাশে হাসি হেসে বলল, দেবেন বাবু, 2 টুকরো মাংস দেবেন? আমি বুঝতেই পারছিলাম না যে যা শুনছি তা সত্যি নাকি দুঃস্বপ্ন। আমি কোনো কথা বলতে পারছিলুম না। দুলাল ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আবারও বলল, ও বাবু, দিন না বাবু, 2 টুকরো মাংস দিন না। ভয়ে আমি আর কিছু না ভেবেই মাংসের থলেটা পুরোটাই ওর দিকে বাড়িয়ে দিলুম। দুলাল খুশিতে চোখ বড় বড় করে বলল, সবটাই আমার। এই কথাটা বলেই সে থলেটার ওপর ঝাঁপিয়ে পড়ল। মাটিতে বসেই সে কাঁচা মাংসগুলো বের করে ছিঁড়ে ছিঁড়ে কামড়ে কামড়ে খেতে শুরু করলো। সেই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। কোনো মানুষের পক্ষে এমনভাবে কাঁচা মাংস খাওয়া সম্ভব নয়। সবটা শেষ করে দুলাল একটা বড় করে ঢেঁকুর তুলল। তারপর শ্মশানের ধারে দাঁড়িয়ে থাকা একটা বট গাছের দিকে আঙুল দেখিয়ে বলল, বাবু, আমি এই গাছটাই থাকি। এই কথা বলেই সে হঠাৎ আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। পর মুহূর্তেই দেখি সেই বট গাছের ডালের উপর দুলাল বসে পা দোলাচ্ছে। হাসতে হাসতে আমায় দেখে বলল, খুব ভালো খেলাম বাবু, আপনি খুবই দয়ালু। মাঝে মাঝে
আমার একটু মাংস দিয়ে যাবে, কেমন? এরপর আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারিনি। প্রাণপণে দৌড়ে বাড়ির দিকে ছুটলুম। কেষ্ট দাদু একটু চুপ করে শ্বাস নিলেন। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? কেষ্ট দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তারপর তো আমার নাজেহাল অবস্থা হয়েছিল। ওই পথ দিয়ে বা স্টেশনের দিকে মাংস কিনতে গেলেই মনে হতো দুলাল আমার পিছু নিয়েছে। চোখে না দেখলেও কানে স্পষ্ট শুনতাম, ও বাবু, দু টুকরো মাংস দিয়ে যান না। শেষে আমার গিন্নি বাড়িতে ওঝা ডেকে আমায় ঝাড়িয়ে দিল। তারপর থেকে আমি বহু বছর আর সেই পথে পা রাখিনি। দুলালের দেখাও আর কখনো পাইনি। এতদিনে হয়তো সে মুক্তি পেয়ে গেছে, কিন্তু আজও গভীর রাতে শীতের হাওয়া বইলে মনে হয় অন্ধকারে দুলাল হয়তো এখনো অপেক্ষা করে বসে আছে সেই বট গাছের ডালে, দু টুকরো মাংসের আশায়। এই বলে কেষ্ট দাদু গল্প শেষ করলেন। সত্যিই গল্পটা কিন্তু গা ছমছমে ছিল। ভোলারামও আমার সঙ্গে চোখ বড় বড় করে মন দিয়ে পুরো গল্পটা শুনছিল। ঠিক সেই সময় দূরে কোথাও দুটো কুকুর একসঙ্গে চিৎকার করে উঠল। আমরা সবাই চমকে উঠলাম। কেষ্টদাদু হাতে ধরা চায়ের ভাঁড়টা পাশে ছুঁড়ে ফেলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর চাপা গলায় বললেন, অনেক রাত হয়েছে, এবার না গেলে গিন্নি আর বাড়িতে ঢুকতেই দেবে না। বলটা চল, আমার একটু টুকটুক করে বাড়ি ছেড়ে দিয়ে আয়। আর বলা, দোকানটা এবার বন্ধ করে দে, অনেক রাত হলো। এই বলে তিনি সামনে এগিয়ে গেলেন। রাতের গাঢ় অন্ধকারে আমিও ধীরে ধীরে কেষ্টদাদুর বাড়ির পথ ধরলাম। আপনারা শুনলেন অঙ্কিতা ঘোষের লেখা ভোলারামের টি স্টল। অভিনয়ে সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আমাদের গল্প স্পটিফাইতেও শুনতে ভুলবেন না, কাইন্ডলি ফলো করে দেবেন। আর আমাদের দুটো চ্যানেল, ডার্ক সাইড ডকুমেন্টারিজ বাই 221B হ্যারিসন রোড অ্যান্ড বেড টাইম স্টোরিজ বাই 221B হ্যারিসন রোড, এই দুটো চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। ডার্ক সাইড ডকুমেন্টারিজে আপনারা ট্রু হরার অ্যানিমেটেড স্টোরিজ দেখতে পারবেন এবং বেড টাইম স্টোরিজ বাই 221B হ্যারিসন রোডে আপনারা বিভিন্ন রকম ক্লাসিক গল্প সেখানে শুনতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে দেওয়া থাকলো। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।